হৃদয়ের বিস্তীর্ণ মানচিত্র জুড়ে যার অখণ্ড বাংলা, নদীমাটি মানুষের হাহাকার, যার চেতনায় হয়ে উঠেছে বিদ্রোহের সংলাপ। বাংলা সে এক শাশ্বত বঙ্গমালার প্রতিরূপ। জন্মশতবর্ষে সেই চিরকালীন চলচ্চিত্র স্রষ্টা ঋত্বিক ঘটককে নিয়ে আমাদের আজকের আয়োজন। আদর্শে, কর্মে, চেতনায়, বিদ্রোহে বাংলা সংস্কৃতির এক আশ্চর্য খ্যাপাটে নদী তিনি ভেঙেছেন, আবার আপন বলয়ে আপোষহীন নিরলস গড়েছেন শিল্পের নানা রূপ। সমাজ পরিবর্তনে তুলে নিয়েছেন সময়ের তরবারি, সে হোক নাটক, সিনেমা কিংবা অন্য কিছু। তবে আজীবন অখণ্ড বাংলাকে সযত্নে আগলে রেখেছিলেন হৃদয়ের গভীরতম অনুভবে। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। তিনি ছিলেন সিনেমার কবি। পর্দায় আলো ছায়া দিয়ে লিখেছেন যন্ত্রণার, ভালোবাসার এবং হারানোর এক মহাকাব্য ঋত্বিক ঘটক। সেলুলয়েডে আত্মজীবনী আঁকা এক অগ্নিশিখা। 1925 সালের 4 নভেম্বর ঢাকায় তার জন্ম। ছোটবেলা থেকেই সাহিত্য, নাটক আর গানে বেড়ে উঠেছিল তার শিল্পবোধ। তবে 47-এর দেশভাগ যেন তার হৃদয়ে আজন্ম কাঁটাতারের বেড়া। ঋত্বিক ছিলেন বাঙালির চলচ্চিত্র ইতিহাসের এক অসমাপ্ত কবিতা। জীবন দিয়ে যিনি তৈরি করেছিলেন সিনেমার ভাষা। বেদনা, বিভাজন আর মানবতার অনিঃশেষ অনুসন্ধানে কাটিয়ে দিয়েছেন পুরো জীবন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু নাগরিক দিয়ে, এরপর অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা। প্রতিটি সিনেমায় লিখেছেন বাস্তুচ্যুত মানুষের আরতি, শিল্পীর একাকিত্ব আর সমাজের নিষ্ঠুর রূপ। একসময় শিক্ষকতা করেন কলকাতা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে। সেখানেও ছাত্রদের কাছে হয়ে ওঠেন এক বিপ্লবী গুরু, যিনি শিখিয়েছিলেন সিনেমা শুধু বিনোদনের নয়, এটি মানুষের সংগ্রামের ভাষা। খ্যাপাটে স্বভাবের ঋত্বিক দারিদ্র্য, হতাশা, মদ্যপান আর ভুল বোঝাবুঝিতে কাটিয়েছেন জীবনের বড় অংশ। বিশৃঙ্খলার মাঝে খুঁজে ফিরেছেন জীবনের চরম সত্য। সিনেমার বাজারি নিয়মের তোয়াক্কা না করে চেয়েছিলেন মানুষকে জাগাতে, বাস্তবের বেদনাময় সত্যকে তুলে ধরতে। আমি সিনেমা করি না, আমার দেশকে খুঁজে বেড়াই, এমন কথা চেতনায়, মননে আজীবন শুধু একজনই ধারণ করেছেন, তিনি ঋত্বিক। চিরকালীন বাংলার ঋত্বিক ঘটক। অনেকটা নিঃস্ব, কিন্তু আত্মসম্মানে অটল থেকে 1976 সালের 6 ফেব্রুয়ারি মাত্র 50 বছর বয়সে নিভে যায় তার জীবন প্রদীপ। শেষ হয় বাংলা সিনেমার এক অসমাপ্ত অধ্যায়ের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশভাগ, বাস্তুচ্যুতি শব্দগুলো সভ্যতার শুরু থেকে মানব ইতিহাসের ক্ষমতা, দ্বন্দ্ব, সীমানা, অধিকার নানা বাঁকে জড়িয়ে আছে। ঋত্বিক ঘটকের কাছে তাই বাংলা ভাগ ছিল আপন সত্তারই দ্বিখণ্ডিত রূপ। রক্তাক্ত ক্ষতচিহ্ন আর গভীর সেই ক্ষতই হয়ে উঠেছিল তার সিনেমার মূল সুর। প্রতিটি ফ্রেমে, প্রতিটি শব্দে মূর্ত হয়ে উঠেছিল দেশভাগের বেদনা, বাস্তুচ্যুত মানুষের নিষ্করুণ হাহাকার। এটা পদ্মা, ওপারেই কোথাও আমার দেশের বাড়ি। এমন নিষ্করুণ বেদনার্ত সংলাপ তার চেতনায় সিনেমার প্রতিটি ফ্রেমে বাস্তুহারা সহস্র প্রাণের এক ঝংকারময় হাহাকার মূর্ত হয়ে ওঠে দর্শক হৃদয়ে। দেশভাগের তীব্র যন্ত্রণার নির্মম বলিরেখা ঋত্বিক ঘটক বড় নির্মোহভাবে এঁকেছিলেন তার শিল্পে, তার চলচ্চিত্রে। এমন কোমল দেশটা ছাড়া আমি জামু কেন? ঋত্বিকের সবচেয়ে জনপ্রিয় সিনেমা মেঘে ঢাকা তারা, যেখানে নিতা শুধু এক নারী নয়, পুরো পূর্ববঙ্গের প্রতীক। যুদ্ধোত্তর শহরে তার সংগ্রাম, পরিবারের ভার বহন, শেষ পর্যন্ত নিজের বিলীন হয়ে যাওয়া সবই যেন দেশভাগে হারানো মানুষের প্রতিচ্ছবি। নিতার আমি বাঁচতে চাই চিৎকারটা এক প্রজন্মের কান্না, যারা বাঁচতে চেয়েও পারেনি। আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম। দেশভাগ তার কাছে শুধু ভৌগোলিক নয়, ছিল মানসিকও। কোমল গান্ধারে দেখিয়েছেন দুই দলের নাট্যকর্মীর আলাদা হয়ে যাওয়া যেমন ভাগ হয়েছিল দুই দেশ, কিন্তু তাদের মঞ্চ, তাদের শিল্প এখনো এক। আমরা কি নতুন বাড়িতে যাচ্ছি? হগিন্নি,
নতুন দেশটি, নতুন বাড়িটি। এদিকে সুবর্ণরেখা, যেখানে এই বেদনা পৌঁছে যায় এক চরম বাস্তবতায়। নদীর ধারে শরণার্থীদের বসতি, অনিশ্চিত ভবিষ্যৎ আর হারানো শিকড়ের স্মৃতি, সব মিলিয়ে যেন এক স্থির চিত্রে বাংলার দুঃখ। সুবর্ণরেখা তার কাছে কেবল নদী নয়, এটি সীমারেখা যা মানুষকে আলাদা করে, অথচ বাঁধেও এক অদৃশ্য স্রোতে। নাগরিকেও দেখিয়েছেন কেউই পুরোপুরি নিজের নয়, সবাই খানিকটা ভাসমান। রোজ তুমি মুছে যাওয়া, তোমাকে আমি মুছবো। ঋত্বিক ঘটক দেখিয়েছেন দেশভাগ শুধু সীমান্ত টেনে দেয়নি, ছিঁড়ে ফেলেছে মানুষের ভেতরের মানচিত্র। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঋত্বিক ঘটকের সিনেমা মানেই শব্দ, ছবি আর ফ্রেমের অমর কাব্য। ট্রেনের হুইসেল, কান্না কিংবা বাতাসের শব্দ, সব যেন ছুঁয়ে যায় নির্মম বাস্তবতার অবাক চিহ্ন, যেখানে নীরবতাও উচ্চারিত করুণ চিৎকারে, সুরে, কবিতায়। ঋত্বিক যেন শব্দের অমীমাংসিত এক বিদ্রোহের প্রতিধ্বনি। নিয়াজ শুভর আরও একটি রিপোর্ট। ঋত্বিক ঘটকের সিনেমা মানেই এক অদ্ভুত সঙ্গীত, যেখানে শব্দ কথা বলে, নীরবতাও হয়ে ওঠে সংলাপ। প্রতিটি ফ্রেম, প্রতিটি সাউন্ড মানুষের যন্ত্রণাকে ছুঁয়ে যায় এমন ভাবে যেন পর্দার ভেতর থেকে কেউ কাঁদছে, কেউ ডেকে উঠছে, আমি বাঁচতে চাই। এটা তো একটা নির্বান্ধব পুরী। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা কিংবা কোমল গান্ধার, প্রতিটি সিনেমায় শব্দকে তিনি ব্যবহার করেছেন আলাদা এক চরিত্রে। প্রতিটি শটে রেখেছেন বাস্তবের গন্ধ। ছিল প্রতিবাদের চিৎকার, কাপা হাতে ক্যামেরা, হঠাৎ ফোকাস বদল, সবই হয়ে উঠেছিল তার নিজস্ব ভাষা। যেন চোখ ও কান মিলে তৈরি করেছে এক সম্পূর্ণ অনুভূতির জগৎ। মেঘে ঢাকা তারাতে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নিতার চিৎকারের সেই বিখ্যাত দৃশ্য, যেখানে শোনা যায় শুধু বাতাসের শব্দ, দূরে পাহাড়ে প্রতিধ্বনি আর এক নিঃসঙ্গতার কাঁপন। সেই শব্দগুলোই হয়ে ওঠে নিতার কান্না। কোমল গান্ধারে রেলগাড়ির গর্জন বারবার ফিরে আসে প্রেম, বিচ্ছেদ আর পুনর্মিলনের মুহূর্তে, যেন দেশভাগের পর ছিন্ন হওয়া সম্পর্কের এক চলমান প্রতিধ্বনি। অযান্ত্রিকে পুরনো এক গাড়ি যেন জীবন্ত চরিত্র। তার স্টার্টের শব্দ, ইঞ্জিনের গর্জন, চাকার ঘূর্ণন, সবই মানুষের মতো আবেগে ভরা। ঋত্বিক সেই সাউন্ড দিয়ে গড়ে তোলেন সম্পর্ক, যন্ত্র আর মানুষের এক অদ্ভুত বন্ধন। সুবর্ণরেখাতে ফ্রেমের ব্যবহার ছিল আরো গভীর। নদীর ধারে সন্তানকে নিয়ে বসে আছেন মা, ধীরে ধীরে সরে যায় ক্যামেরা, কিন্তু থেকে যায় শব্দ, নদীর স্রোত, শিশুর হাসি আর পেছনে সেই অব্যক্ত কান্না। ছবির ভেতর মানুষগুলো হারিয়ে গেলেও শব্দ রয়ে গেছে জীবনের সাক্ষী হয়ে। ঋত্বিক ঘটকের সাংগীতিক জ্ঞান ছিল খুবই উন্নত মানের। একটা দৃশ্য আছে, ফোরগ্রাউন্ডে মা ভাত রাঁধছেন, পেছনে মেয়েটি আর ওই ছেলেটি গল্প করছে। তো খুব বুদ্ধিদীপ্ত উনি দেখাচ্ছেন মায়ের দুশ্চিন্তাগ্রস্ত মনে, এবং ওই ভাতের ফুটলে একটা বলকের রাজনা ফটফট, ইচ্ছা করে সাউন্ড ফিডব্যাকটা খুব বাড়িয়ে দিয়েছিলেন। অত জোরে ভাত ফোটে না, কিন্তু ও মায়ের মনের অস্থিরতাটা বোঝানোর জন্য। ঋত্বিক ঘটকের সিনেমা এক জীবন্ত সঙ্গীত। শেষ পর্যন্ত নিজের জীবনটাকে পরিণত করেছিলেন এক অসমাপ্ত দৃশ্যে, যেখানে আলো নিভে গেছে কিন্তু শব্দ এখনো বাজে, নদীর স্রোতের মতো অনন্ত, অমলিন। তেমন বাপ তেমন পুত্র কন্যারা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। উন্মুক্ত হাওয়া অকুলে ভাসল। তিতাস একটি নদীর নাম, আবার এক বিস্তৃত জীবনের নামও, যে দেখে বয়ে যায় আবার নিঃশেষ হয়ে যায় কালের বিবর্তনে। প্রান্তিক জনপদের এমন বাস্তব, নির্মম অথচ কাব্যিক প্রতিচ্ছবি বাংলা সিনেমায় বিরল। প্রযোজক হাবিবুর রহমান খান,
দেশভাগের দগদগে ক্ষত বয়ে বেড়ানো নির্মাতা ঋত্বিক ঘটকের হাতেই নির্মাণ করিয়েছিলেন চলচ্চিত্রটি। বিস্তারিত ফারদিন মাজহারের প্রতিবেদনে। এই তিতাস চলে কাইল হয়তো দেখুন শুকনা খটখটে ডেঙ্গা। তিতাস যেন এক প্রবহমান স্মৃতি, আর সেই স্মৃতির বুক চিরেই জন্ম নিয়েছে এক কালজয়ী সৃষ্টি। তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্লবর্মণের লেখা সেই জীবনের সুর পর্দায় রূপ পেয়েছিল ঋত্বিক ঘটকের সৃষ্টিতে, যেখানে নদী হয়ে উঠেছে জীবন্ত চরিত্র, প্রান্তিক জনপদের টানাপোড়েন আর বিলুপ্তির আরতি। কবরী, রোজি সামাদ, প্রবীণ মিত্রের নান্দনিক অভিনয়ে মালোপাড়ার চরিত্রেরা প্রাণ পেয়েছিল পর্দায়। অনন্ত আর বাসন্তীর সম্পর্ক, ক্ষুধা আর টিকে থাকার লড়াই যেন এক নিঃশব্দ চিৎকার। প্রযোজক জানালেন কিভাবে সময়ের চেয়ে এগিয়ে থাকা সিনেমাটি হয়ে গেল তার স্বপ্ন পূরণের আখ্যান। একটা দেশ বানাবো স্বপ্ন দেখেছিলাম, দেশ হয়েছে। একটা সিনেমা বানাবো ঋত্বিক ঘটকে দিয়ে, সেইটাও করতে পারছি। আমি কিন্তু তিতাস করার জন্য যাইনি, আমি ইসলাম ঋত্বিক ঘটকে দিয়ে ছবি বানাবো। ইট ওয়াজ ঋত্বিক ঘটক চয়েস। তিতাস এমন একটা ছবি, ঋত্বিক ঘটক না হলে হতো না, আর আমি না হলে হতো না। ছেলেবেলায় ময়মনসিংহে ব্রহ্মপুত্র, পরে পদ্মাপাড়ের দিনগুলো, সব মিলিয়ে নদী ছিল ঋত্বিকের অনুভবের কেন্দ্রে। দেশভাগের যন্ত্রণায় ছিন্নমূল ঋত্বিক যেন অনন্তের মতোই নির্বাসিত এক আত্মা। ক্যামেরাতে দাঁড়াইয়া উনি বলতেছে, রোজি টিল্ট আপ, একটা রাইটে লুক দিত, একটা বাঁদিকে লুক দিত, টিল্ট ডাউন, কাট ইট। আমি তো ক্যামেরা পিস দাঁড়া বলে ও কী করতে পারছে আমি বলা ছাড়া। পৃথিবীতে কয়েকজন আর্টিস্ট আছে, ফিল্মে পৃথিবীতে কয়েকজন আর্টিস্ট আছে। আমি বললাম যাক, তবু তো আর্টিস্ট আছে। তার ফ্রেমে তিতাস শুধু নদী নয়, এ যেন মাটির গন্ধে ভেজা এক হারানো স্বদেশের রূপক, যেখানে নদী বয়ে চলে মানুষের টিকে থাকার আখ্যান হয়ে, আর ঋত্বিক ঘটকও হয়ে ওঠে অখণ্ড বাংলার এক বিদ্রোহী নদী। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা। এ ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।